বৃষ্টিতে ভেজা সেই কুঁড়েঘরের ভেতরে মানুষের ফিসফাস আর ঝিরিঝিরির বৃষ্টির শব্দে মিলেমিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়। রুহি তখনও অবচেতন দৃষ্টিতে তাকিয়ে আছে ঋতিভের বুকে মাথা রেখে। আপাতত ঋতিভ ছাড়া এখানে কেউ নিরাপদ নয় তার জন্য। ততক্ষণে কাজী নিয়ে চলে এসেছে গ্রামের একজন। কাজীর কবুল বলতে নির্দেশ দিলে রুহি ঋতিভের দিকে তাকায়। ঋতিভ তার চোখ দিয়ে আশ্বস্ত করে, তাই রুহির ঠোঁট নাড়ে। অস্পষ্ট গলায় 3 বার ফিসফিস করে উচ্চারণ করে কবুল শব্দটা। ঋতিভ নিজেও সে একই শব্দটা উচ্চারণের মাধ্যমে রুহিকে নিজের করে নেয় সারা জীবনের জন্য। বৃষ্টি থেমে যায়, চারদিকে এক নিস্তব্ধতা নেমে আসে। কি অদ্ভুত নিয়তি! ঋতিভ রুহিকে চেয়েছিল নিজের করতে, কিন্তু এভাবে নয়, এতটা খারাপ পরিস্থিতিতে নয়, কিন্তু ভাগ্য তো অন্য কিছুই ভেবে রেখেছিল। একটা অচেনা, অপ্রস্তুত, অপ্রত্যাশিত বিয়ের সাক্ষী হয় সবাই, যেখানে শুধু ভালোবাসা নয়, ভয়, রক্ত আর বেদনার বাঁধনে জুড়ে যায় দুটি জীবন। এক অনাকাঙ্ক্ষিত শপথে, এক অমোঘ নিয়তির সামনে। রুহির মনে গেঁথে থাকবে এই ঘটনা আজীবন, কখনো ভুলতে পারবে না সে। এরপর ঋতিভ ধীরে রুহিকে বলল, হেঁটে যেতে পারবে? রুহি চোখের পলক ফেলে হালকা করে মাথা নাড়ল। কোনো শব্দ নয়, শুধু নীরব সম্মতি। তারা দুজনে রওনা দিলেন উদ্দেশ্যস্থলের দিকে। ঋতিভ একটা টর্চ জ্বালিয়ে হাত ধরে রুহিকে পাশে নিয়ে ধীরে ধীরে জঙ্গল পেরোল। বাতাস মৃদু বইছে, গাছের পাতার খসখসে শব্দ আর তাদের নিঃশ্বাস শোনা যাচ্ছে শুধু। তাছাড়া চারিদিকে নীরবতা বিরাজমান। কিন্তু জঙ্গলের শেষ প্রান্তে বিপত্তি ঘটে। রুহির পা এক মোটা গাছের গোড়ার সাথে লেগে কেটে যায়। মৃদু আর্তনাদ করে ওঠে, অথচ রুহি আর কোনো শব্দ করেনি। অন্য সময় হয়তো কাঁদত, চিৎকার করত, কিন্তু আজ সে নীরব। ঋতিভ বুঝল মেয়েটার মানসিক অবস্থা, তাই রুহিকে কোনো কথা না বলে সোজা কোলে করে নিয়ে বাকিটুকু পথ বেরোল। দুইজনের মধ্যে নেমে আসে ঘোর নীরবতা। বাকি রাস্তা একটুও কথা বলেনি তারা। অবশেষে জঙ্গল পেরিয়ে একটি গাড়ি ভাড়া করে তাদের রিসোর্টে পৌঁছে যায়। নামার সময় রুহিকে কোলে করে ঋতিভ নিজের রুমে নিয়ে যায়। রুহি এখনও একটা শব্দ বলেনি। রুমে গিয়ে ঋতিভ রুহিকে সন্তর্পণে বিছানায় বসিয়ে দেয়। নিজে দ্রুত জামা বদলে ফেলে। এই রক্তমাখা জামায় বিভৎস লাগছিল তাকে। এরপর ঋতিভ ফোন করে সবাইকে ডেকে পাঠালো নিজের রুমে। কিছুক্ষণের মধ্যে হাজির হলো দিশা, অর্পি, রিহান। কেয়া ঘুমিয়ে যাওয়ায় আসেনি, আর সাহেব বাইরে বেরিয়েছে একটা কাজে। রিহান ঋতিভকে দেখে মাত্র চেঁচিয়ে বলল, ঋতিভ, তোর সেন্স হারিয়েছিস? রাত কটা বাজে দেখেছিস পাগল হয়ে? কথা বলতে বলতে সামনে চোখ পড়ে রিহানের। রুহিকে দেখে আর কিছু বলতে পারল না। আতকে উঠে সবাই রুহির এই অবস্থা দেখে। সবার নজর রুহির দিকে আটকে গেল। এলোমেলো ভিজে চুল, ঠোঁটের কোণে ক্ষত, গায়ে পড়া ঋতিভের শার্ট যাতে সামান্য রক্ত লেগে। রুহি নীরব স্থির চোখ সামনের কিছুর দিকে তাকিয়ে আছে। এই যে সবাই এসেছে, কারোর সাথে কথা বলছে না রুহি। এরকম দেখে সবাই অবাক। রিহান বলল, কি হয়েছে ওর? এ কি অবস্থা? অর্পিও দুর্বল মন মানসিকতার, তাই রুহিকে এই রূপে দেখে আনমনে চোখ ভিজে ওঠে। ভেজা চোখে ঋতিভের দিকে তাকিয়ে রইল। মনে প্রশ্ন। দিশা কম্পমান স্বরে বলল, ভাইয়া বলো তো কি হয়েছে, তুমি তো সঙ্গে ছিলে। ঋতিভ শান্তভাবে হাঁটতে হাঁটতে ডয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে বিছানায় রেখে বলল, উত্তেজিত হোস না, জাস্ট একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। দিশা ওর পিছন, আমরা বাইরে যাচ্ছি, ওকে ড্রেসিং করিয়ে দেয়, সামান্য কিছু আঘাত পেয়েছে। অর্পি আর দিশা মাথা নেড়ে সম্মতি জানায়। দুজনে রুহির দিকে এগিয়ে যায়, কিন্তু ঋতিভ ঘুরে যাওয়ার আগেই রুহির কাঁপা হাত চুপচাপ চেপে ধরে তার শার্টের কোনা। ঋতিভ পেছনে ফিরে তাকায়। রুহির চোখে একরাশ ভয়ের লেপ্টে আছে। গলা ধরা, মৃদু কাতর কণ্ঠে বলে, প্লিজ আমাকে একা রেখে কোথাও যাবেন না। এই প্রথম কয়েক ঘন্টা পর রুহির মুখ নিঃসৃত বাক্য শুনল ঋতিভ। রুহির এখন কাউকে ভরসা হচ্ছে না, কাউকে না। সব ধোঁয়াশা লাগছে। মনে হচ্ছে ঋতিভ চলে গেলে আবার বাজেভাবে কেউ
ছবে ওকে। ঋতীব থেমে যেয়ে রুহির কথায়, রুহির কণ্ঠে এমন একটা অসহায়তা যা উপেক্ষা করা অসম্ভব। রুহির দৃষ্টি আঁকড়ে ধরেছে তাকে। এক মুহূর্তে ঋতীব বুঝে নেয় মেয়েটা এখন শুধু আহত না, ভেতর থেকে ভেঙে পড়েছে। সে ধীরে নিঃশ্বাস নেয়, তারপর চুপচাপ বসে পড়ে রুহির পাশে। মনে মনে বলে, আসলেই যাচ্ছে না কেন ও? রুহি তো এখন থেকে তার স্ত্রী, তার দায়িত্ব, তার সব। কেন সে বোনদের ডাকছে এই ছোট্ট কাজের জন্য? সে একাই যথেষ্ট নয় কি? ঋতীব দিশা অর্পির দিকে তাকে নরম গলায় বলে, থাক তোরা ঘুমিয়ে যা, আমি নিজেই করে নেব ড্রেসিং। রুহি আজ থেকে আমার ঘরেই থাকবে। দিশা অর্পি রিহানের চোখ যেন কোটর থেকে বের হয়ে আসে ঋতীবের কথায়। কি বলছে? রুহি কেন ঋতীবের ঘরে থাকবে? সবার মুখ দেখে বুঝলো ঋতীব কি বলে ফেলেছে, তাই চোখ কুঁচকে নিল নিজের বোকামো কথায়। রিহান তো প্রায় গলায় আটকে যাওয়া স্বরে বলে ওঠে, কি বললি তুই? রুহি তোর ঘরে থাকবে মানে? ঋতীব নিজের ভুল সংশোধন করে দৃঢ় স্বরে বলে, আমি রুহিকে বিয়ে করে নিয়েছি ভাইয়া, সো রিল্যাক্স। স্বাভাবিক ও আমার ঘরে থাকবে আজ থেকে। এবার সবাই আরেক দফা ঝটকা খেলো। চোয়াল ঝুলে পড়ার অবস্থা যেন সবার। দিশা অবিশ্বাস্যভাবে চোখ মেলে চেয়ে থাকে। সে শুনছে কিন্তু বিশ্বাস করতে পারছে না। আর অর্পি প্রায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। দিশা বলেই ফেলে, সত্যি ভাইয়া বিয়ে করেছ? ঋতীব মাথা নাড়ে শান্ত গলায় বলে, হ্যাঁ রে, বিয়ের মতো পবিত্র ব্যাপার নিয়ে মজা করব না নিশ্চয়ই। অর্পি হতভম্ব হয়ে কপালে হাত ঠেকায়। আরসি ভাবিকে এখন কি বলবো আমরা? দিশা হেসে ওঠে, কিন্তু সে হাসিতে বিস্ময়ের রেশ মিলে আসতে। বলে, বাড়িতে গিয়ে তাহলে একসাথে দুটো ব্লাস্ট হবে, একটা আমার বিয়ে আর একটা ঋতীব ভাইয়ার। রিহান হালকা গলায় বলে, আচ্ছা চল সবাই যার যার রুমে যা, কাল সকালে আলোচনা হবে এই নিয়ে। অর্পিকে যাওয়ার আগে ঋতীব বলে, অর্পি রুহির ব্যাগটা এই ঘরে দিয়ে যাস তো। মাথা নাড়ে অর্পি। সবাই ধীরে ধীরে ঘর ছাড়ে। অর্পি ব্যাগটা দিয়ে এসে দরজা চাপিয়ে দেয়। দরজাটা বন্ধ হতেই ঋতীব তাকিয়ে থাকে রুহির মুখের দিকে, যে আগের মতো আনমনে সামনে তাকিয়ে আছে। রুহিকে আমার নির্লিপ্ত ঋতীব কখনো দেখেনি, আর দেখতেও চায় না। স্বাভাবিক করতে হবে রুহিকে। ঋতীব বিছানা থেকে উঠে গিয়ে রুহির ব্যাগটা খুলে বের করলো একটা হালকা নীল ফ্রক আর সাদা প্লাজো। কাপড়গুলো রুহির কোলের ওপরে রেখে শান্ত কণ্ঠে বলল, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসো। হ্যাঁ পারবে তো, না হলে আমি হেল্প করি। রুহি ধীর চোখে তাকালো ঋতীবের দিকে। কণ্ঠটা কেঁপে উঠল, পারবো। জামাটা হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটলো সে ওয়াশরুমের দিকে। পায়ের শব্দটাও ভারী লাগছিল ঘরের নিস্তব্ধতায়। কিছুক্ষণ পর ফিরে এলো চুপচাপ শান্ত হয়ে। আগের সে চঞ্চল হাসি খুশি রুহি কোথাও যেন হারিয়ে গেছে। বুঝলো কিছুটা সময় প্রয়োজন। বিছানার এক পাশে বসে পড়ল রুহি। ঋতীব এগিয়ে এসে রুহির সামনাসামনি হয়ে পা ভাঁজ করে বসে। এরপর রুহির নরম কোমল হাত দুটো নিজের হাতে তুলে নিল। দু হাতের তালুতে দুটি চুমু এঁকে দিল। এরপর নিচু স্বরে বলল, আমার সাথে কথা বলছো না কেন রুহি পাখি? রুহি তাকালো, মুখে তবুও কোনো শব্দ নেই, শুধু সেই ভেজা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। ঋতীব আবার বলল, আমাকে কষ্ট দিচ্ছ কেন? রুহি তখন ফুলিয়ে উঠল ফুপিয়ে, গলার স্বর কাঁপছে। আমি আসলে আপনাকে কষ্ট দিচ্ছি, আমার জন্য আপনার জীবন। ঋতীব তার কথা শেষ করতে দেয় না, তৎক্ষণাৎ বলল, এই হুশ, এসব স্টুপিটি কথা একদম না। আমি আমার বউকে বকতে চাই না প্লিজ, আর এইসব কথা যেন আর না শুনি। রুহি চোখ নামিয়ে ফেলে, কাঁপা কাঁপা স্বরে বলে, আপনি আপনি এত স্বাভাবিক আছেন কিভাবে? এত কিছু হয়ে গেল তারপরও? ঋতীব তার মুখের কাছে এসে আলতোভাবে গালে হাত রাখল। আঙুলগুলো রুহির ভেজা ত্বকে ছুঁয়ে বুলিয়ে দিল কয়েকবার। রুহি আবেশে চোখ বুজে নেয়। ঋতীব রুহির চোখের অশ্রু মুছে দিল বুড়ো আঙুল দিয়ে। তারপর নরম হেসে বলল, স্বাভাবিক থাকবো না কেন বলো? একটা দুঃস্বপ্নের স্মৃতি টেনে আমি আমার সুন্দর জীবন নষ্ট করতে চাই না। এতটা দুর্বল আমি নই রুহি। আর বিয়ে। সে থেমে গেল এক মুহূর্তের জন্য, তারপর গভীর চোখে তাকে বলল, ম্যারেজ ইজ ডেস্টিনিস স্ক্রিপ্ট, ইজেন্ট ইট? আল্লাহ তোমায় আগেই আমায় করে দিয়েছেন। এর চেয়ে সুন্দর নিয়তে আর কি হতে পারে বলো?
আমি শুধু তাকে শুকরিয়া জানাতে চাই। বাকি সব দুঃস্বপ্ন ভেসে ভুলে যাও। রুহির চোখে অশ্রু এসে গড়িয়ে পড়ল আবারও। সে অশ্রুতে এখন দুঃখ নয়, ছিল একরাশ শান্তি। একটু এগিয়ে ঋতিবের বুকের ওপর মাথা রেখে সে স্বস্তির শ্বাস ফেলল। কিন্তু সেই স্বস্তির সময়কাল বেশি ছিল না রুহির জন্য। হঠাৎ ঋতিব এক দুঃসাহসিক কাজ করে বসে। নিজের বুক থেকে দু হাতে রুহির মাথা তুলে তার মুখ জুড়ে অজস্র চুম্বন করতে লাগলো। বিন্দুমাত্র সতর্কবার্তা না পাওয়ায় এরূপ কাজে রুহি ঘাবড়ে যায়। প্রথমে ঋতিবের পুরু উষ্ট জোড়া স্পর্শ করল ষোড়শী রমণীর থুতনিটা। এরপর শক্ত দুটো চুমু বসালো দুই গালে, এরপর কপালে, চোখে, সব জায়গাতেই। হঠাৎ এরূপ আক্রমণ সহ্য করতে না পারায় খামসে ধরে ঋতিবের সফেদ সাদা হাত। ঋতিব এরকম এলোপাথারি চুমু বসাচ্ছে যে হাঁসফাঁস করে ওঠে রুহি। এমন বেসামাল স্পর্শে শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে চলেছে রুহির। কোনো মতে ছাড়া পেয়ে অস্ফুটে বলে, থামুন। ঋতিব উত্তর দিল না। রুহি নিজেকে সামলে ঘন ঘন শ্বাস ফেলে আবার বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই কথায় রুহির ঠোঁট কাঁপল খানিক। কিন্তু এদিকে ঋতিবের চোখে এখনো জলজল করছে একটু আগের ঘটে যাওয়া একরাশ উন্মাদনা। সেখানে ভালোবাসার স্বাভাবিক কোমলতা নেই, আছে এক ধরনের বেপরোয়া আসক্তি, এক অগ্নিপথের টান। আজ তার ভেতর থেকে বেরিয়ে আসছে হাজার বছরের তৃষ্ণা, অবদমিত আকাঙ্ক্ষা। তার গুরুগম্ভীর ব্যক্তিত্ব আজ ষোড়শী রমণীর কাছে হেরে গিয়েছে। অনেক দিন ধরে বন্দি রাখা শব্দগুলো হঠাৎ মুক্তি পেয়ে ঝরতে চাচ্ছে। নিজেকে আর আটকাতে না পেরে রুহিকে আবার কাছে টেনে নিল। এরপর নিজে অস্থিরভাবে শ্বাস ফেলে রুহির গালে নাক ঘষে হাসকি স্বরে বলে দিল, জানি না কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিন্তু এটা হয়েছে। জানো তো, সব আমার অজান্তি হয়ে গিয়েছে, আমি বুঝতেই পারিনি কবে। কিন্তু আজ বলছি, আই লাভ ইউ। আই এম ফিল ম্যাডলি ইন লাভ ইউ উইথ ইউ। তুমি আমার হয়ে যায় সারা জীবনের জন্য হও। বি মাইন ফর এভার। বিয়ে তো হয়েছে, কিন্তু তোমার মুখে শুনতে চাই আমি। রুহি দেখতে পায় অচেনা এক ঋতিবকে, যে এলোমেলো করে নিজের মনের কথা বলছে। হয়তো ঋতিবের শব্দগুলো খুব গোছালো ছিল না, বোধগম্য অর্থ খুঁজে পাওয়া যায়নি তাতে। তবু সেই ভাঙাচোরা বাক্যের ভেতরে লুকিয়ে ছিল এক প্রকার মারাত্মক অনুভূতি, যার উন্মোচন ঘটল আজ। সে রাতে রুহি কোনো উত্তর দেয়নি, নীরবে ঋতিবের বুকে লেপ্টেছিল সারা রাত। রুহি ভাবে সে তো ঋতিবেরই। সে শুরু থেকে ঘটা করে বলার কি আছে? ঋতিবকে ভালো করে বাসলে কি, তবে ভালো না বাসলে তবে কি সে কবুল বলতো? স্বাক্ষর করতো সে কাগজে? সে তো অচেতন ছিল না। নিজের সম্মতিতেই সব হয়েছে, তাহলে এরপরেও কিসের সংকোচ? এসব উদ্ভট অগোছালো ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রুহি। ঋতিবও আর কিছু বলেনি, শুধু রুহির চুলের গোছে হাত বুলে দিয়েছিল বেশ কয়েকবার। ভাবলো এমনিতেই ধকল গেছে, ঘুমাক একটু। তবে ঋতিব সে রাতে বেশ দেরি করে ঘুমিয়েছে, কারণ যতক্ষণ জেগেছিল ততক্ষণ রুহির নিষ্পাপ মুখের দিকেই তাকিয়েছিল। রাত তখন গভীর, চারপাশে নীরবতা, মাঝে মাঝে জানালার ফাঁক গলে চাঁদের আলো এসে পড়ছে বিছানায়। দিশা বসেছিল রুমে, সাহেবের অপেক্ষায়। সেই যে কাজ আছে বলে বেরিয়েছে, বিকেলে একটা ফোনেরও নামগন্ধ নেই। এতটা কেয়ারলেস হচ্ছে দিন দিন। অবশেষে সাহেব ফিরল, কিন্তু হাতে এক ভয়ঙ্কর ক্ষত নিয়ে। রক্ত বেয়ে নামছে হাত থেকে আঙ্গুলে, ফ্লোরে পড়ছে টপ টপ করে। ফ্লোর ভিজছে লাল রক্তে। দিশা আতকে উঠে ছুটে গেল সাহেবের কাছে। এটা কি করে হলো? কোথায় ছিলে তুমি? সাহেব হালকা হেসে উঠল। কিছুই হয়নি। সাহেব দিশাকে নিয়ে বিছানায় বসে, তারপর বলে, রিল্যাক্স রোজ, সামান্য চোট। দিশা তড়িঘড়ি করে বলল, আমার কাছে ফার্স্ট এইড নেই, ঋতিব ভাইয়ের কাছ থেকে আনছি, দাঁড়াও। দিশা উঠতেই সাহেব তার হাত টেনে আবার বসিয়ে দিল নিচের পাশে। দিশা অবাক হয়ে তাকালে সাহেব বলে, আরে রোজ, এখন যাওয়ার দরকার নেই, নতুন বিয়ে করেছে তোমার ভাই, নিশ্চয়ই একান্তে সময় কাটাচ্ছে, জিও না, ডিস্টার্ব হবে, ব্যাড ম্যানার্স। দিশা চুপ করে গেল, বুঝে নিল সাহেবের কথার মানে, তবু বলল, তো এইভাবে রক্ত পড়তে দেব? সাহেব পকেট থেকে নিজের রুমাল বের করে হাতে পেঁচিয়ে নিল,
তবে এক হাত দিয়ে নিজে বাঁধতে পারল না, তাই দিশা চুপচাপ বেঁধে দিল। সাহেব বলল, অতটাও কিছু হয়নি রোজ, শান্ত হও। কিন্তু দিশার রাগ হলো এবার। রাগে ফেটে পড়ল যেন, চোখে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, সমস্যাটা কি তোমার সাহেব? 7 দিনের মধ্যে 14 দিনই তোমার শরীরে কোথাও না কোথাও আঘাত। আমার চিন্তায় চিন্তায় মরে ফেলতে চাও নাকি? তুমি তো বলেছিলে দল ছেড়েছো, এখন শুধু বিজনেস করবে, তাহলে এসব কিছু বলছো না কেন? সাহেব স্তব্ধ হয়ে বসেছিল আর দিশাকে দেখছিল। তারপর মৃদু হেসে বলল, বাহ, বইয়ের অধিকার ফলাচ্ছ নাকি? ভেরি গুড। কিন্তু শোনো, সব ছেড়ে দিয়েছি ঠিকই, তবে কেউ আক্রমণ করলে নিজেকে বাঁচাবো না এমন গাধা আমি নই শোনা। দিশা অস্ফুটে বলে, আক্রমণ? তারপর রেগে গিয়ে সাহেবের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, পেয়েছোটা কি আমায়? হ্যাঁ, একটা অনিশ্চিত জীবনে ফেলে রেখে ভালো রাখবে ভেবেছ? কিছুই বলো না আমায়, আমি তোমার স্ত্রী, আমার জানার অধিকার আছে সব। তাহলে এই ব্যাপারটাও লুকিয়ে বলছো কিছুই হয়নি? হাউ কুড ইউ সাহেব? তুমি আর কিছু বলার আগে হঠাৎ থেমে গেল তার শব্দগুলো। দিশা অনুভব করলো তার অধৈর্যরা এখন সাহেবের দখলে। এক নিমেষে থেমে গেল সব প্রশ্নের বাণ, সব ক্ষোভ, সব অভিমান। সাহেব শুষে নিচ্ছে তার ওষ্ঠজোড়া দ্বারা। সাহেব আপাতত দিশাকে চুপ করানোর এর থেকে ভালো উপায় পেল না। সাহেব সব প্রশ্নের অন্য ভাষার উত্তর দিল, মাধ্যমটা গাঢ় চুম্বন। দিশা এক মুহূর্তের জন্য অবাক হলেও চোখ বন্ধ করে ফেলল। আচমকা এরূপ আক্রমণে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল তার। নিজের অজান্তেই সাহেবের কলার আরো শক্ত করে ধরল আর সাড়া দিল নিজেও। সাহেবের এক হাত তার মাথার পেছনে, অন্য হাত কোমরে ধরে টেনে নিল আরো কাছে। নিঃশ্বাসের ভেতর একাকার হলো দুজন, আবেশিত হয়ে দুজন। এতটা কাছাকাছি এসে এরকম ঘনিষ্ঠতা হয়নি এর আগে তাদের মাঝে। দুজন দুজনকে অনুভব করছিল নিজেদের পুরো সত্তা দিয়ে। এবার দিশাও নিজে থেকে সাড়া দিচ্ছে গভীরভাবে। সাহেবের থেকে চুমুর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নিল সে। এবার দিশাও একটু অ্যাগ্রেসিভ হলো। সাহেব ওকে থামিয়ে নিজের ঠোঁট মুছে জলজলে বাদামি চোখে তাকিয়ে হেসে বলল, থারকি উইরাত নে মেরা ইজ্জত লুট লি। দিশা শব্দ করে হেসে ফেলল এই কথায়। আবেগে আবিষ্িত হয়ে দ্বিতীয়বারের মতো দিশার কপালে চুমু খেল সাহেব। এবারে স্পর্শটুকু বেশ গভীর, বেশ উষ্ণ ছিল। সাহেবের তর্জনী আঙ্গুল একবার বুলিয়ে দিল দিশার মোলায়েম গালে, আরও কাছাকাছি টেনে নিল দিশাকে। দুজনার চোখে গভীর ঘোর, দুজনের অস্থির নিঃশ্বাস টালমাটাল রূপ নিচ্ছে ধীরে ধীরে। সাহেব নিজেকে সামলিয়ে দিশার গালে হাত রেখে বলল, এখন থেকে রেগে গিয়ে যত প্রশ্ন করবে তার সব উত্তর এই একটাই হবে। দিশা স্তব্ধ। দিশা এখনো ঘোরের মাঝে আছে। সে প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য, এখনো ধাতস্থ হতে পারেনি। খানিক পরে ঠোঁটে হাত রেখে মৃদু হেসে বলল, অতটাও বিশেষ কিছু না। সাহেব থমকে গেল। কি বিশেষ না? দিশা ভাবুক স্বরে বলল, এই যে চুমুটুমু মুভিতে যেমন বাড়িয়ে দেখায়, বিশেষ কিছু না, সেটাই বললাম। সাহেব ভুরু তুলে বলল, তো রোমান্টিক মুভিও দেখো নাকি? দিশা হেসে বলে, না, হলিউডের অ্যাকশন মুভি দেখি আমি। ওই অর্পির জন্য 2-1টা রোমান্টিক মুভি দেখেছিলাম। সাহেব হতাশ গলায় বলে, অ্যাকশন মুভি দেখতে বোঝাই যায়, রোমান্সের রও যদি জানতে। দিশা হাসতে হাসতে বলল, তোমার মতো কেউ শেখায়নি তো? সাহেব নিজে দুষ্টু হেসে বলল, সোশ্যাল উই টার্ন এগেন। দিশা তৎক্ষণাৎ বলল, নপ, ভুলে যাচ্ছ কিন্তু তুমি। সাহেব মাথা নাড়ায় হতাশ ভঙ্গিমায়। না জানি বউটাকে সে কবে কাছে পাবে। মনের কথা মুখে বলায় দিশার চোখে মুখে লজ্জা, হাসি আর ভালোবাসার মৃদু আভাস ছড়িয়ে পড়ল। রাতটা সাক্ষী থাকলো তাদের প্রথম সত্যিকারের কাছাকাছি আসার মুহূর্তের। দুজন অনুভব করলো দুজনকে খুনসুটিতে। পরদিন বিকেলে যাত্রার আভাস নেমে এসেছিল চারপাশে। পাহাড়ের হালকা কুয়াশায় বিদায়ের বিষণ্ণতা মেখে রেখেছে বাতাসে। সবাই তৈরি হচ্ছিল ঢাকায় ফেরার পথে। সাহেব দিশাদের সাথে জয়েন করেছে। গাড়িতে ব্যাগ ওঠানো শেষ, আর শেষ মুহূর্তের ছবি তুলতেও ভুলল না কেউ।
রাতের দিকে দীর্ঘ সময় পর জিপ এবারও আগের মতোই থামল পরিচিত এক ছোট্ট রেস্টুরেন্টে। রাস্তার ধারে নিস্তব্ধ তবুও প্রাণবন্ত জায়গাটা। আরও তাদের অপেক্ষাতেই ছিল অনেক পর্যটকরা এসে এখানেই থামে। এইবার কেউ খাবার বানায়নি, কারণ উদ্দেশ্য রেস্টুরেন্টেই খাবে। সবাই নেমে এলো জিপ থেকে। ধীরে ধীরে অর্পি আর কেয়া পানি ছিটে মুখে দিল। রিহান মোবাইলে স্ক্রল করছিল। ঋতিব আর রুহি নেমে জিপের পাশেই দাঁড়ালো। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। হঠাৎ ঋতিব দেখে একদল ছেলেপেলেরা রুহির পাশ দিয়ে হেঁটে যাবে। তার আগে রুহির বাম পাশের দিকটাতে দাঁড়ালো নিচে। অন্যদিকে সাহেব আর দিশা খাবার আনতে এগিয়ে গেল ভেতরে। দোকানের সেলফে চোখ বোলাতে বোলাতে সাহেব এক পাশ থেকে নিজের জন্য একটা বিয়ার ক্যান তুলে নিল, দিশাও তাই। তারপর পাশের ফ্রিজ তুলে নিল 5টা স্পিড ক্যান। একটা করে সবার জন্য, আজ একটু মুড চাঙ্গা করার দরকার সবারই। সাহেব বাইরে এসে সেই ক্যানগুলো ছুড়ে দিল ছেলেদের দিকে। রিহান আর ঋতিব তৎক্ষণাৎ ক্যাচ ধরে, মুখে হালকা হাসি দিয়ে। অর্পি আর কেয়াকে ক্যানগুলো হাতে ধরিয়ে দিল দিশা। এরপর সাহেব যখন রুহির দিকে এগিয়ে গেল, রুহি স্পিড ক্যান দেখে শান্ত গলায় বলল, না ভাইয়া, আমি এসব খাই না, গন্ধে বমি পায় আমার। তার কণ্ঠে সরলতা, মুখে সেই নিষ্পাপ আলো। সবাই মুহূর্তের জন্য থেমে গেল। সাহেব হালকা চমকে উঠে বলল, উপস, সরি রুহি, তো বলো কি নেবে তুমি? রুহি একটু ভেবে বলল, ম্যাঙ্গো জুস বা ড্রিঙ্কও একটা হলেই হলো। সাহেব দোকানে ফিরে গেল, আবার জুস আর ড্রিঙ্কও দুটোই নিয়ে এলো। রুহি তা দেখে মাথা নাড়িয়ে বলল, দুটো কেন ভাইয়া, একটা দিলেই চলবে। সাহেব রুহির কথা না শুনে তার হাতে তুলে দিয়ে বলল, এই নাও, বড়রা কিছু দিলে না বলতে নেই, রেখে দাও, পরে খেও। রুহি এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে, আর কিছু বলল না, শুধু মৃদু হাসল। এরপর বড় গোল টেবিলটাকে ঘিরে সবাই বসে পড়ে। ধোয়া ওঠা বিরিয়ানির প্লেটগুলো এসে পৌঁছাতেই চারপাশে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শান্ত উচ্ছ্বাস। বিরিয়ানি সুবাসে ম করছে চারপাশে। সবাই খাওয়া শুরু করলো। শেষ হতে দেরি না করে রওনা দেয় গন্তব্যে। জিপটা মৃদু দুলে চলছে পাহাড়ি পথ ধরে। বাইরে হালকা কুয়াশা, বাতাসে শীতের আগমন স্পষ্ট। পেছনের সিটে একে একে সবাই চুপ হয়ে গেছে। অর্পি ঘুমিয়ে পড়েছে সিটের পাশে মাথা ঠেকিয়ে। নিঃশ্বাসের মৃদু ওঠানামা হচ্ছে তার। রুহি আজ এখনো জেগে বাইরে তাকিয়ে আছে সে। গাছের ফাঁক দিয়ে ছুটে যাওয়া আলো অন্ধকারের খেলায় হারিয়ে আসছে তার মন। হঠাৎ ঋতিব নরম গলায় বলল, ব্যাগ থেকে মাফলারটা বের করে গলায় পেঁচিয়ে নাও, হিম হাওয়া বইছে চারপাশে। রুহি কিছু না বলে ব্যাগ খুলে মাফলার বের করল, আস্তে করে গলায় জড়িয়ে নিল। তারপরে মুখ ঘুরিয়ে তাকালো ঋতিবের দিকে। মৃদু আলোয় ধীরে ধীরে বলল, আপনিও জ্যাকেটটা বের করে পরে নিন, ঠান্ডা লাগবে তো। ঋতিব এক মুহূর্ত চুপ করে রইল। এই ছোট্ট যত্ন কত গভীর লাগছে। এই যে রুহি এতটুকু কেয়ার দেখালো, ঋতিব এতেই খুশি। তাই নিঃশব্দে হেসে জ্যাকেটটা বের করে পরে নিল। তাদের মাঝে কোনো কথা নেই, তবু মনে কথার চেয়ে বেশি কিছু ঘুরে বেড়াচ্ছে। সাহেব দিশাকে মৃদু ধাক্কা দিয়ে দৃশ্যটি দেখালো মজার ছলে। দিশা তা দেখে খোঁচা মেরে বলল, হাউ কিউট দে আর, শেখো কিছু। সাহেব গম্ভীর সুরে উত্তর দিল, আমার শেখার কিছু নেই রোজ, তুমি শেখো। ইউ নো হোয়াট, আমি এইসব বিষয়ে অলরেডি পিএইচডি করা। এই কথা বলে আত্মবিশ্বাসের সাথে নিজের ব্যাগ থেকে একটা চাদর বের করলো। এরপর দিশার দিকে তাকে মৃদু হেসে দুজনকে সেই চাদরের ভেতর জড়িয়ে নিল। দিশাই কাণ্ডে ঠোঁট বাঁকিয়ে বলল, দেখে দেখে করা হচ্ছে। সাহেব মৃদু হাসল, মন থেকে করা হচ্ছে। পরদিন ভোরবেলা শীতল হাওয়া, সবাই নিজের ঠিকানায় পৌঁছে গেল। সাহেব নিজের বাসার দিকে রওনা হলো, কারণ তার শ্বশুর তখনও বাংলাদেশে পৌঁছাননি, কালকের মধ্যে আসবেন। তাই অযথা এই বাড়িতে থাকার মানে হয় না। রিহান, ঋতিব, কেয়া যথেষ্ট আমন্ত্রণ করেছে বোন জামাইকে বাসায় আসার জন্য, কিন্তু সাহেব বিনীতভাবে বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছে। বাড়িতে আসা মাত্র রুহি চলে গেল আরসির কাছে, আর বাকিরা চলে যায় নিজের ঘরের।
ঋতিবও চুপচাপ নিজের ঘরে চলে গেল। ঋতিব ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নেয়। এরপর ক্লান্ত দেহটিকে বিছানার কোলে এলিয়ে দেয়। চোখ বন্ধ, নিঃশ্বাস ধীরে ধীরে মৃদু হয়ে আসে তার। মনে হয় পৃথিবীর সব ভারাক্রান্ততা তার ওপর থেকে সরিয়ে নিচ্ছে। একটা গভীর ঘুমের আচ্ছাদনে নিজেকে মুড়ে রীতি পরবর্তী পদক্ষেপের জন্য শক্তি সঞ্চার করছে। সময় থেমে গেছে আর ঘুমের মধ্যে ভেসে বেড়াচ্ছে শুধু শান্তি আর নীরবতার কোমল আবেশ। দীর্ঘক্ষণের নিদ্রা তাকে নতুন স্পিরিট এনে দেয়। গতকালের ঘটনা প্রকাশ করেনি কেউ আপাতত, তাই এখনও বোম ব্লাস্ট হয়নি বাড়িতে। যাত্রার ক্লান্তি সবার শরীরে এক ধরনের স্থিরতা ঢেকে দিয়েছে, তাই ঘুমলোকে পাড়ি জমিয়েছে সবাই। বিকেলের সময় সহি যত্ন পেয়ে আরও গুলুমুলু হয়ে যাচ্ছে আজকাল। হার্সের কাছ থেকে ছাড়া পেয়ে ঋতিবের ঘরে এলো হেলে দুলে। এরপর লেজ নেড়ে ধীরে ধীরে বিছানায় শুয়ে থাকা ঋতিবের দিকে এগোলো। আস্তে আস্তে বিড়ালটা ঋতিবের বলিষ্ঠ শরীর বেয়ে তার পেটের ওপর লেজ গুটিয়ে বসল। ঋতিব চোখ টলমল করে আর ভুরু কুচকে দেখে সহিকে। এরপর ঋতিব নিজের বোরিংনেস কাটাতে সহির পা ধরে নাড়াচাড়া করতে লাগে নাচের ভঙ্গিমায়। কখনো সামনের দুপা, কখনো পেছনের দুপা, আবার কখনো লেজ ধরে নাড়াচ্ছে। সহি খুব শান্ত বিড়াল হয়। ঋতিব যেমন যেমন করছে তাতে সায় দিচ্ছে, তবে মাঝে মাঝে মেও মেও ডেকে উঠছে। সহির ডাক শুনে দরজার কাছে রুহি এসে দেখে সহি ঋতিবের পেটের ওপর বসে আছে। ঋতিব খুনসুটিতে ব্যস্ত সহির সাথে, তাই অবাক স্বরে বলল, কি আশ্চর্য, ওকে এভাবে ধরে রেখেছেন কেন? আমি বাচ্চাটাকে খুঁজছি সেই কখন থেকে। ঋতিব হেসে তার ঝাঁকড়া চুলগুলোকে একবার ব্যাক ব্রাশ করলো। ঋতিব পুরো ধ্যান সহিকে দিয়ে তার সাথে খেলতে খেলতে শান্ত গলায় বলল, নো নিড টু ওয়ারি রুহি পাখি, বাচ্চা এখন তার পাপার কাছে আছে। পাপা, এই শব্দটি রুহির হৃদয়ের ভেতর কিছু একটা নাড়িয়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য থমকে রইল সে। সত্যি তো ঋতিব তো সহির পাপাই। সে অনুভূতি ভাবতে লাজুক এক হাসি ফুটে উঠল রুহির মুখে। ঋতিব এবার সহিকে ছাড়ল এবং রুহিকে নিজের কাছে ডেকেছে। রুহি ধীরে ধীরে এগিয়ে গেল, নিশ্ছিদ্র রাস্তা, আস্থা আর লাজুক ভাবনার মিশ্রণে। বিছানায় বসে রুহি ঋতিবের পাশে, আর রুহি সহিকে আলতো করে নিজের কোলে নিয়ে নিল। তার হাত বুলিয়ে দিল সহির নরম কোমল গায়ে, আর সহি অবলীলে রুহির বুকের কাছে নিজেকে এলিয়ে দিল ওম পেতে। ঋতিব গম্ভীর কণ্ঠে জানতে চাইল, ঘুমিয়েছিলে আজ? রুহি শুধু মাথা নাড়ল। ঋতিব এবার আরও কাছাকাছি হয়ে বলল, টেনশন হচ্ছে? রুহি তাকে রইল, তার চোখে ভয় আর উদ্বেগ। বলল, আপনার পরিবার, আপু, মা, এরা কি আমাদের মেনে নেবে না? ঋতিব এক মুহূর্ত নিঃশ্বাস থামিয়ে ভাবল, তারপর ধীর কণ্ঠে বলল, সত্যি বলতে গেলে আমার পরিবার নিয়ে চিন্তা নেই আমার, তারা খুশি হবে। এখন ভাবি আর আম্মাকে নিয়েই যা চিন্তা। তবে আম্মা মেবি আমাকে পছন্দ করতেন, আর ভাবির বিষয়টা বলতে পারছি না। রুহিও তখন চুপচাপ থাকলো, ভেতরে ভেতরে চিন্তায় পড়ে গেল। তার মনটা তরপাচ্ছে আপুর ভয়ের চিন্তায়। আপু কি কষ্ট পাবে যদি আপু মেনে না নেয়? এসব ভয় ধীরে ধীরে মনে জেঁকে বসেছে রুহির। ঋতিব রুহির উদ্বেগ বুঝতে বলল, টেনশন করো না, ভাবিকে মানানোর দায়িত্ব আমার। তাছাড়া আমি ঋতিব কারো পরোয়া করি না, বিয়ে করেছি মানে তুমি আমারই থাকবে, সোসিল। রুহি চোখ ছোটো ছোটো করে তাকালো আর বলল, আপনি শিক্ষক হয়ে মাঝে মাঝে কেমন যেন গুন্ডাদের মতো কথা বলেন। ঋতিব শব্দ করে হেসে ফেলে রুহির বোকা বোকা কথায়। রুহি মুগ্ধ চোখ দিয়ে দেখে সেই হাসি রুহির হৃদয়কে এক নিমিষেই বাড়িয়ে দিয়েছে। ছেলেদের হাসি এত সুন্দর হয় নাকি লোকটা গম্ভীরতার মুখোশ খুলেছে বলে রুহির এমন লাগছে? এইসব ভাবনায় রুহি আনমনে বলে, এভাবে সবসময় হাসবেন স্যার, কিন্তু শুধু আমার সামনেই। ঋতিব শুনতে পায়নি রুহির কথা। ততক্ষণে সহি চলে গিয়েছে। রুহিকে ঋতিব নিজের কাছে টেনে জড়িয়ে নেয় দুই বাহুর মাঝে। রুহির পিঠ ঠেকে যায় ঋতিবের বুকে। ঋতিব রুহির মাখনের ন্যায় কোমল গালে গাল ঠেকে মৃদু ঘষে কয়েকবার। ঋতিবের খোঁচা খোঁচা দাড়িতে মৃদু ব্যথা পেল, টু শব্দটি করে না রুহি।
শুধু চোখ মুখ খিঁচে দাঁতে দাঁত চেপে ধরে রাখে নিজেকে। এদিকে ঋতিবের বেসামাল ভাব। সে ভেবে পায় না এই মেয়ে এত কিউট কেন। কেন? সে তো পাগল হয়ে যাবে। এরই মধ্যে ঋতিবের আদুরে স্বর ভেসে আসে। গালে গাল ঘষে হাসকি কণ্ঠে বলে, আই কান্ট টেক দিস লেভেল অফ কিউটনেস। ইউ নো হোয়াট, ইয়োর কিউটনেস ইজ ড্রাইভিং মি ক্রেজি রুহি পাখি। বিকেলের শেষ আলোটা দালানের পুরনো জানালার কাছে মিশে রঙিন হয়ে উঠেছে আর খানিক চকচক করছে। সূর্যের ঢলে পড়া সোনালি রোশনাই আর মোড়া ভেঙে ধুলোকণায় জমেছে। সেই সময় ঋতিব রুহির হাত ধরে ধীরে ধীরে দালানের বড় ফটক পেরিয়ে ভেতরে পা রাখল। তার দৃঢ় মুঠোয় রুহির হাত আশ্রয় খুঁজে নিয়েছে। তার হাত ঠাঁই পেয়েছে প্রিয় পুরুষের হাতের শক্ত মুঠোয়। ভেতরে তখন আরসি ব্যস্ত ছিল গৃহকর্মে। এই সময়ে এই রকম টুকিটাকি কাজকর্মেই নিজেকে ব্যস্ত রাখে সে। কিছুদিন আগেও দোকানে যাওয়ার চেষ্টা করেছিল আরসি, কিন্তু রিভান দোকানে যাওয়া বারণ করে দিয়েছে কড়াভাবে। আর বাড়িতে রান্নার দিকটা তার শাশুড়ি আর সে মিলে চালিয়ে নেয়। বাকি কাজ চাপা নামক মেয়েটা করে দেয়। রিভানও অনেকক্ষণ আগে ফিরে এসেছে হসপিটাল থেকে। এখন সে ঘরে, আর আরসি বেসমেন্টের সোফায় বসে সেলাই করছিল। হঠাৎ তার চোখ পড়ে রুহির হাতের দিকে, যা ঋতিবের শক্ত মুঠোয় বন্দি। আরও গভীর দৃষ্টি দিয়ে আরসি আবিষ্কার করে রুহির আঙুলগুলোর দিকে তাকে। বুঝতে পারে রুহির ইচ্ছেতেই ধরা হয়েছে হাত, কিন্তু কেন? মুহূর্তেই থমকে যায় সে, বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। পরক্ষণে তার চোখে এক মুহূর্তের আগের ঝিলিক খেলে গেল। যে রুহি এতদিন তার চোখের সামনে এক নরম ভীতু মেয়ে ছিল, সে কি করে এমন নির্দ্বিধায় তার স্যারের হাত ধরে হাঁটছে? এরকম শিক্ষা রুহি পায়নি। আরসি খানিকটা বেয়াদবি ভেবে রুহিকে ধমকে বলে, এসব কি বেয়াদব রুহি? রুহি চমকে ওঠে, ভয়ে বুকের ভেতরটা কাঁপতে থাকে। এই ভয়টাই সে পাচ্ছিল। রুহি জানে তার ক্ষেত্রে আপু যতটা নরম হতে পারে, সে ভুল করলে ঠিক ততটাই কঠোর হওয়ার ক্ষমতা রাখে। ধীরে ধীরে পিছিয়ে আসে রুহি, পারছে না ঋতিবের পিছনে লুকিয়ে নিজেকে ফেলতে। রান্নাঘর থেকে সীমা আর ফারিহাও ততক্ষণে বেরিয়ে এসেছে ধমক শুনে। সবার চোখে বিস্ময়ের ছাপ। ঋতিব শান্ত গলায় রুহিকে চোখের ইশারায় আশ্বস্ত করে, তারপর সামনে তাকে ধীরে বলে ওঠে, ভাবি আগেই ভুল বুঝবেন না, আগে একটু বসুন, কিছু কথা আছে। তারপর দৃঢ় স্বরে অর্পির দিকে তাকে বলে, আর অর্পি এক কাজ করতো, বাবাকে ডেকে আন, আর ওপরে গিয়ে ভাইয়াদের মেজো ভাবি দিশা আরিয়ান সবাইকে নিচে ডাক, আর দাদিকেও নিয়ে আয়, বলে ঋতিব ডাকছে, কুইক। অর্পি কোনো প্রশ্ন না করে ছুটে গেল। মুহূর্তেই একে একে সবে উপস্থিত হলো বেসমেন্টে। আরসি কিছুটা বিভ্রান্ত গলায় বলল, তুমি কি করতে চাইছো ঋতিব ভাইয়া? এভাবে সবাইকে ডাকার মানে? ঋতিব চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল চারপাশে। দেখলো সবাই এসেছে, তারপর গভীর শান্ত গলায় বলল, একটা সারপ্রাইজের জন্য সবার আছে। তার আগে ভাবি আপনি বলুন তো আমি ছেলে হিসেবে কেমন? অপ্রস্তুত হয়ে আরসি হঠাৎ এমন প্রশ্নে। তা একটু থেমে অবাক হয়ে তাকায়, তার আর বলেন, হঠাৎই প্রশ্ন কেন ভাইয়া? ঋতিব মৃদু হেসে বলে, না আগে বলুন আমি ঠিক কেমন আপনার চোখে। বাট উই হ্যাভ টু সে ইট স্ট্রেট ফর ইউর হার্ট। আরসি নিঃশ্বাস ফেলে বলে, তোমাকে যতটা চিনেছি তাতে বলতে দ্বিধা নেই, ছেলে হিসেবে তুমি নিখুঁত, দায়িত্বশীল, সংযত আর আত্মনির্ভরশীল। সত্যি বললে বেস্ট একজন মানুষ আমার চোখে। ঋতিবের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে, তারপর নিঃসংকোচে বলে ফেলে, তাহলে ধরে নিচ্ছি আপনার বোনের স্বামী হিসেবেও আমি পারফেক্ট হব। ছেলে হিসেবে যদি ভালো হই, স্বামী হিসেবে খারাপ হওয়ার প্রশ্নই আসে না। ঘরের ভেতরের বাতাস মুহূর্তে ভারী হয়ে যায় এই একটা কথায়। সোফায় বসে থাকা আরসি হঠাৎ দাঁড়িয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর কণ্ঠে কম্পন। এসব কি বলছে ভাইয়া? বোনের স্বামী মানে রুহি? ঋতিব এবার আর ভনিতা করে না, বুদ্ধি করে। যেহেতু আরসির মনের কথা জেনেছে যে সে তার চোখে কেমন, তাহলে আর ভনিতার করার কারণ মানে নেই। তাই শক্তভাবে গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে নিজেই ভালোবাসাকে স্বীকৃতি স্বরূপ বলে, হ্যাঁ আমি বিয়ে করেছি রুহিকে। রুহি ইজ মাই ওয়াইফ। এখন বিয়ে কিভাবে করেছি, কেন করেছি, এরকম
লজিকলেস প্রশ্নের মানে দেখছি না। স্টিল আই উইল সে ইট, দেয়ার্স অনলি ওয়ান রিজন বিহাইন্ড দিস ম্যারেজ অ্যান্ড দ্যাটস লাভ, মাই লাভ। লাস্ট কথাটা রুহির দিকে তাকিয়ে বলে। এই মুহূর্তে ঘরের ভেতর এক দফা নীরবতা নেমে আসে। কারো মুখে কথা নেই। রূপক, রিভান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রুহির কাঁপছে রীতিমতো, আর আরসির অস্ফুট উচ্চারণ শোনা যায়, বিয়ে। সবাই থমকে গেছে এই ঘোষণার পর, কিন্তু নীরবতা ভাঙল এক অদ্ভুত উষ্ণতার সুরে। সবার দৃষ্টি এড়িয়ে কোণের দিক থেকে হু হা হাসলেন মাহফুজা বেগম। মুখে মায়া ঝরা স্বর ভেসে আসে, বাহ, অবশেষে আমার গম্ভীর নাতিটা নিজের জীবনের সঠিক সিদ্ধান্তটা নিল। বিয়ে করেছে, ভালো কথা, খারাপ কিছু তো দেখছি না এতে। সবাই এত অবাক কেন হচ্ছে বুঝলাম না। এটা তো নতুন নয়, আমাদের বাড়ির ছেলেমেয়েদের স্বাভাবিক বিয়ে হয় না, জানা কথা। এই বলে আরেক দফা হাসলেন মাহফুজা। অর্পি দিশাও হাসলো সবার অগোচরে। রূপক বেজার বিরক্ত হলেন তার মায়ের শিশুসুলভ কথায়। প্রীতিপকে নিয়ে প্রথম প্রশ্ন তুল রিভান। মুখে কঠোরতা দেখা যাচ্ছিল। সে গম্ভীর মুখে প্রশ্ন করে, এত বড় কাজ করার আগে বাড়িতে জানানো উচিত বলে মনে হয়নি ঋতিপ, নাকি বিয়েটা ছেলে খেলা তোর কাছে? ঋতিপ কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, পরিস্থিতিটা এমন ছিল ভাইয়া, সময় পাইনি। তুমি তো আমাকে চেনো, আই নেভার ডু এনিথিং উইদাউট রিজন। আর বিষয়টা আমার কাছে ছেলে খেলা কেন হবে? আমি কি ইম্যাচিওর? রিভান দীর্ঘশ্বাস ফেলল, বলল, জানি তুই ইম্যাচিওর না, চৌধুরী বাড়ির সব থেকে বুঝদার ছেলে, কিন্তু এটা। আর সেই মুহূর্তে পেছন থেকে নরম কান্নারত গলা স্বর শোনা গেল। রুহি কেঁদে ফেলেছে নিজেকে আটকাতে না পেরে। সে নিতে পারছে না সব। অসামাল লাগছে তার কাছে। অর্পি আর দিশা তাড়াতাড়ি গিয়ে ওকে জড়িয়ে ধরে সামলায়। আরসি তখন ধপ করে বসে পড়ে সোফায়, মুখে অবিশ্বাস, চোখে অস্থিরতা। সীমা এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখে। আরসি ধরা গলায় বলে ওঠে, তবু এই বিষয়টা আমাদের আগে জানানো উচিত ছিল ভাইয়া। এত বড় সিদ্ধান্ত তুই একাই নিলি কিভাবে? ঋতিপ ধীরে উঠে গিয়ে আরসির সামনে হাঁটু করে বসে পড়ে। সবাইকে অবাক দৃষ্টিতে, মাঝেও তার চোখ শান্ত। আরসির চোখে চোখ রাখে আর তার গলায় এক অদ্ভুত দৃঢ়তা। ভাবি, আপনি তো আমাকে ভাইয়া বলেন, একটু আগে বলেছিলেন আমি নাকি নিখুঁত ছেলে। তাহলে কথাটা কি শুধু মন রক্ষার্থে বলার জন্য বলেছিলেন? আরসি মাথা নাড়ে ধীরে, চোখে পানি জমে আসে, কাঁপা গলায় বলে, না ভাইয়া, তুমি তো নিখুঁতই, কিন্তু ও খুব ছোট। তুমি বাকিদের সাথে গুলিও না ওকে। এভাবে বিয়ে আমার কি প্রতিক্রিয়া দেয়া স্বাভাবিক নয়? ঋতিপ এক নিঃশ্বাসে বলে ওঠে, আমি জানিও ছোট, আর আপনার প্রতিক্রিয়া দেয়া 100% রাইট আছে, কিন্তু বিশ্বাস করুন, এটা আমার পরিকল্পনা ছিল না। আমিও চাইনি ওকে এভাবে পেতে। প্রতিষ্ঠিত হয়ে আপনার কাছে ওর হাত চাইতাম, কিন্তু আল্লাহর পরিকল্পনা তো অন্য কিছুই ছিল। আরসি চুপ করে থাকে, মুখে কোনো উত্তর নেই। বাকিরাও দেবর ভাবির মাঝে আসছে না। করুক তারা বোঝা পড়া। ঋতিপ আবার বলে ওঠে, আমি ওকে ভালো রাখবো ভাবি, নিজের সবটা দিয়ে ভালো রাখবো, প্রমিস। আমার ওপর শুধু এই বিশ্বাসটুকু রাখবেন। আরসি অনেকক্ষণ নীরব ছিল। অবশেষে নীরবতা ভেঙে ধীরে বলে ওঠে, এই বিষয়ে শেষবারের মতো কিছু কথা বলবো ভাইয়া। রোহিত তোমার অনেক ছোট, ওর সাথে তোমার আকাশ পাতাল তফাৎ। ওর বাচ্চা আমি 2 দিন 3 দিন ভালো লাগবে, কিন্তু 4 দিনের দিন বিরক্ত লাগবে না তো? তখন এই সম্পর্কের পরিণতি কি ভালো হবে বলে মনে হয়? আরসির গলায় উদ্বেগের ভয়, তার চোখে বোনের ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক। স্বাভাবিক, ছোট থেকে এই বোনকে মানুষ করেছে, নিজ হাতে খাইয়ে বড় করেছে। তার মা তো অসুস্থ থাকতো বেশিরভাগ সময়, তাই চিন্তা দায়িত্ব সব আরসির ভাগেই বেশি। ঋতিপ কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল আরসির দিকে। চোখে আর কোনো প্রশ্ন নেই, আছে শুধু এক শান্ত দৃঢ়তা। তারপর আস্তে করে বলল, ওয়েল, বড় ভাইয়াকে আপনি ভালোবাসেন না? সংসার করছেন না তার সাথে? আপনাদের সম্পর্কে পরিণতি তো দেখেছি, আমি ছোট বাবা হব। ঋতিপ শেষ কথাটাই হেসেই বলে, মনে মনে নিজেকে সাবাস উপাধি দিয়ে ভাবে একদম ঠিক জায়গায় ঢিল ছুঁড়েছে সে। আরসি মুহূর্তের জন্য থেমে যায় ঋতিভের প্রশ্নের মাধ্যমে দেয়া উত্তরে। শুধু নিঃশব্দে চোখ নামিয়ে নিল মাটির দিকে। তার শুধু ঠোঁটের কোণ কেঁপে উঠল। তার জীবনের সবচেয়ে সুন্দর সত্য অস্বীকার করতে না পারায়।
ঋতিব বুঝতে পেরে ধীরে বলল, ভালোবাসা বয়স দেখে হয় কি? এতটাও বড় না আমি। আই থিঙ্ক দিস এইজ গ্যাপ ইজ জাস্ট পারফেক্ট ফর এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। আর সত্যি বলতে ওর স্টুপিটি দেখে আমি প্রেমে পড়েছি। এখন আমার এই স্টুপিডকেই চাই। আই ডেসপারেটলি ওয়ান্ট হার। এই কথা বলে ঋতিব এক ঝটকায় উঠে দাঁড়ালো, ঠোঁটে এক শীতল হাসি খেলে গেল। আঙুল চালিয়ে ঝাঁকড়া চুলগুলো ব্যাকব্রাশ করে নিল সে। এগুলো মাঝে মাঝে খুব বিরক্ত করে তাকে। সবাই স্তম্ভিত ভঙ্গিমায় তাকিয়ে আছে তার দিকে। ঋতিব কথায় জোর নিয়ে সবার উদ্দেশ্যে বলল, সবাইকে জানানোর দরকার ছিল, জানিয়ে দিলাম। এখন মানা না মানা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, কারণ রুহি এমনিও আমার অমনিও আমার। আই হোপ ডোন্ট ট্রাই টু বি ব্যাক দ্য ভার্সন অফ মি ইউ কান্ট হ্যান্ডেল। আর সে আর কি বলবে, জল অনেক দূর এগিয়ে গেছে, সে ভিলেন হয়ে থাকতে চায় না। আর যাই হোক, তাই ধীরে রুহিকে ডাকলো, এদিকে আয় রুহি। রুহি কাঁপা কাঁপা ভাবে এগিয়ে আসে, তারপর হঠাৎই ঝরঝর করে কেঁদে ফেলে আরসিকে জড়িয়ে ধরে। আর আরসির বুকে মাথা রেখে আস্তে আস্তে বিলাপ করতে করতে এক নাগারে বলে, আই এম সরি আপু, আমি সরি। আমি সত্যি এমন কিছু চাইনি, আমি বিয়ে করতে চাইনি, কিন্তু উপায় ছিল না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর রুহির মাথা উঠিয়ে গালে হাত রেখে ভেজা চোখে তাকে মৃদু গলায় বলে, ভালোবাসির ভাইয়াকে? রুহি ঋতিবের দিকে এক পলক চেয়ে মাথা নাড়ায়। আরসির ঠোঁটে হাসি ফুটে ওঠে, চোখে স্নেহময় ভঙ্গিমায় হাত বুলিয়ে দেয় রুহির মাথায়। বড় হয়ে গেছিস রুহি। পুরো ঘরটা তখন এক নরম নীরবতায় ভরে যায়। ঠিক সেই সময় রূপক সাহেবের কণ্ঠ শোনা যায়, আমার বিশ্বের বড় মামা, আমার ছোট ছেলে ভালো রাখবে রুহিকে। আর সে এক চিলতে হাসি দিয়ে মজার স্বরে বলে, আপনার কোনো ছেলেই খারাপ না আব্বা, কিন্তু আমাদের উপরেই কেন নজর পড়ে যায় এদের? সবাই চুপচাপ তাকিয়ে ছিল। হঠাৎ অর্পি খিলখিলি হেসে বলে ওঠে, কারণ তোমরা বেশি সুন্দরী ভাবি। দিশার সঙ্গে সঙ্গে অর্পির মাথায় আলতো চাটি মারে। অর্পি আউস বলে মাথা ডলতে ডলতে হেসে ওঠে। সে হাসিটাই পুরো ঘরের ভারী বাতাসটা ভেঙে দেয়। রুহিও চোখ মুছে হেসে ফেলে। ঋতিব চুপ করে দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে থাকে রুহির দিকে এক দৃষ্টিতে। মনের ভিতর যে সুখ পাখি উড়াউড়ি করছে তা বেশ টের পাচ্ছে ঋতিব। ব্যাস, এবার শুধু একটা জব হয়ে যাক, তাহলেই সম্পূর্ণ হবে তাদের সংসার। পান্থপথের ছোট বাইপাস ব্রিজের চারপাশে ভয়াবহ রাতের অন্ধকার। ট্রাফিকের শব্দ তো দূরে, সাধারণ মানুষের পদচারণার কোনো ছায়া নেই এখানে। এই নির্জনতা ইরশাদ এবং তার টিমের জন্য নিরাপত্তার আবরণ হয়ে দাঁড়িয়েছে। ইরশাদ সোর্স থেকে খবর পেয়েছে এসকের যাওয়ার পথ এটাই হবে। ইরশাদ পুলিশের গাড়িটিকে রাস্তার একপাশে লুকিয়ে রেখে নিজেদের টিম নিয়েও লুকিয়েছে। তার চোখ অন্ধকারের মধ্যে থেকেও তীক্ষ্ণ শিকারীর মতো খুঁজছে প্রতিটি নিশানা। প্রতিটি সেকেন্ডে তার জন্য গুরুত্বপূর্ণ। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। সে জানে এক মুহূর্তের ভুল সব কৌশল ধ্বংস করে দিতে পারে। হঠাৎ দূরে কালো ছায়ার মতো একজন মানুষ ধীরে ধীরে এগোতে শুরু করে। পা দুটো বুট জুটার শব্দ করছে, যা নির্জন রাস্তায় স্পষ্ট শোনা যাচ্ছে। তার প্রত্যেকটা পদক্ষেপ অদম্য দৃঢ়তায়। ইরশাদের তীক্ষ্ণ শিকারী চোখে সেকেন্ডের ভেতর ধরা পড়ে যায় এটাই এসকে। ইরশাদ সিগন্যাল দেয় টিমকে। টিম চুপচাপ এগোয় বন্দুক হাতে। আর এক সেকেন্ডের মধ্যে গুলি শব্দ ভেদ করে রাস্তার নীরবতা হলো একটি লক্ষ্যভেদ। গুলিটা করেছে ইরশাদ। এসকের বাম বাহুতে গুলি লাগে। শটের শব্দ নির্জন ব্রিজে একটু বেশি কানে লাগে, কিন্তু এতেও এসকে থামেনি। গুলিকৃত স্থানে হাত দিয়ে চেপে ধরে অচঞ্চল চেহারায় অদৃশ্য এক শক্তি তার ভেতর থেকে বের হচ্ছে। সে দমে না, দৃঢ় পদক্ষেপে এগোতে থাকে অন্ধকারে ব্রিজের মাঝখান দিয়ে। ইরশাদ অবাক হয়ে গুলিতেও দমেনি স্কাউন্ডেলটা। দৌড়ে এগিয়ে যায় এসকের দিকে। সামনে দাঁড়িয়ে থাকা কালো পোশাকে আবৃত লোকটির দিকে আবার বন্দুক তাক করে অগ্নিদৃষ্টি নিয়ে চিৎকার করে উঠল ইরশাদ, এসকে স্টপ, এখনো সময় আছে, সিলিন্ডার কর। কালো পোশাকের মানুষটি ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে, কিন্তু সবার অগোচরে মস্তিষ্ক মাস্কের আড়ালে।
তার হাসিতে ছিল ভয়ানক এক ঠান্ডা ভাব। বাঁকা হেসে গম্ভীর স্বরে বলল, আমাকে ধরতে পারবেন না অফিসার, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। এরশাদ রাগে হিসি উত্তর দিল, আমার জীবনে আমি কোনো কেস হারিনি, অ্যান্ড আই প্রমিস ইউ তোর কেস ক্লোজ করবো খুব তাড়াতাড়ি। কথাটা মিলিয়ে নিস। এসকে ধীরে ধীরে এক পা পিছিয়ে এলো, মুখে রহস্যময় হাসি তার চোখে দৃশ্যমান, কারণ চোখের মনি জল জলে হয়ে আছে। এসকে নামক ব্যক্তিটি হঠাৎ পকেট থেকে ছোট্ট একটি বস্তুর মতো কিছু ছুঁড়ে ফেলল মাটিতে। এক মুহূর্তের মধ্যে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেল। ঝাপসা হলো চারপাশ, ধোঁয়ার গন্ধে চোখ জ্বালা করতে লাগলো পুলিশদের। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবু ইরশাদ দমল না। ধোঁয়া কমলে ইরশাদ বন্দুক হাতে চারপাশে তাকালো, কিন্তু ঘন সাদা কুয়াশার মতো ধোঁয়া কেটে গেলেও কোথাও নেই সেই কালো পোশাকের মানুষটি। উফ, আবার হারিয়ে ফেলল মোক্ষম সুযোগটাকে। বারবার এই এসকে ধোঁকা দিচ্ছে। বাকি পুলিশরা চারদিকে খোঁজাখুঁজি করলেও কোনো হদিশ মেলেনি। ইরশাদ বিপরোয়া ভঙ্গিতে পকেট থেকে মালরো রোড নামের সিগারেটটা বের করে তামাটে ঠোঁটে গুজে, এরপর অস্থিরভাবে দুটো শুকটান দেয়। ধোয়ার কুণ্ডলি ভেসে উঠল রাতের আকাশে। আপাতত মাথা কাজ করছে না তার। দাঁতে দাঁত চেপে দু চারটে গালিয়ে দিল এসকে নামক লোকটাকে। তবে হঠাৎ সামনে কিছু পড়ে থাকতে দেখে, যেখানে এসকে দাঁড়িয়েছিল এরশাদের স্পষ্ট মনে আছে, তাই কৌতূহলে ধীরে ধীরে এগিয়ে এলো, নিচের দিকে তাকালো। দেখে সেখানে পড়ে আছে একটা ছবিওয়ালা কি রিং। রিংটা তুলে নিল সে, কিন্তু রিংয়ে থাকা ছবিটা দেখা মাত্রই থমকে যে ইরশাদ। ভাবতেও পারেনি এমন কিছু। লাভ শেপ ছবিতে একটা মেয়ের মুখ, আর আশ্চর্যজনকভাবে সেই মেয়েকে ইরশাদ চেনে, খুব ভালোভাবেই চেনে। ইরশাদের চোখে রহস্য ভেসে আসে আর ঠোঁটে বিজয়পূর্ব হাসি। ইরশাদদের ধীরে ধীরে ছবিটার শিকারী নজর বুলিয়ে বলল, উফ ড্যাম, খেলা জমে গেছে। কিন্তু শেষমেশ আমার একটা ক্রিমিনালের গার্লফ্রেন্ডকে পছন্দ হলো, নট ব্যাড, হা হা হা। ইরশাদের কথা বাকিদের বুঝে ওঠার আগেই তার চোখে অদ্ভুত এক ঝলক দেখা যায়। পুলিশ টিম অবাক হয়ে তাকিয়ে রইল, বুঝতে পারল না ইরশাদের হেয়ালি কথা। ইরশাদ হাবিলদারের দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে হালকা দুষ্ট হাসি ফুটিয়ে তার কাঁধে হাত রাখল। তারপর মজার স্বরে বলল, এ হাবলু, ভাবছি চোখে লেন্স লাগাবো, ভালো হবে না? হাবিলদারের অপমানে মুখ কুঁচকে গেল। সে হাবিলদার, তাই বারবার তাকে হাবলু বলে মজা করে এই জাদরেল এসপি। তার কথায় সে খানিক বিরক্ত হলেও কোনো কথা বলে ওঠার সাহস করতে পারল না, শুধু কণ্ঠরোধ করে বলে উঠল, হঠাৎ লেন্স কেন স্যার? আপনার চোখের মণি তো মাশাআল্লাহ এমনি সুন্দর। ইরশাদ হতাশ চোখে ছাপোষা ভাব নিল। এরপর মৃদু স্বরে বলল, আরে তোর ভাবির পছন্দ নয় আমার এই নীল চোখের মণি, দেখিস না বলে আমি নাকি কিভাবে তাকিয়ে থাকি, ভয় পেয়ে যায় বেচারি, তাই আর কি। তোর ভাবির মন রাখতে এই চিন্তা ভাবনা করলাম, ভালো না? হা হা হা। হাবিলদার মাথা নাড়ল, বোঝার চেষ্টা করলো কিছু, কিন্তু আসলে কিছুই বোঝেনি। কার কথা বলছে, কিসের ভাবি, কিসের কি বোধগম্য হলো না তার। মনে মনে ভাবল, এসকে কে ধরতে না পারার দুঃখে জাদরেল এসপিটা পাগল টাগল হয়ে গেছে নাকি। অবশ্যই এসপিকে তার সুস্থ স্বাভাবিকও লাগে না। শীতের আগমনে সে দাঁড়িয়েছে দোরগড়ায়। রাতের আকাশে আধখোলা চাঁদ আলো ছড়াচ্ছে। সে মৃদু আলো এসে পড়ছে ঋতিবের ঘরের জানালা পেরিয়ে। রূপক সাহেব নিজের ভুল স্বীকার করেছেন। তার চোখে আর আগের সেই কঠোরতা নেই অহংকারের ছোঁয়া, বরং আছে এক অজানা অনুশোচনা। ভুল বোঝার ভারে নত হয়ে থাকা এক বাবার নীরব ক্ষমা। বাবা ছেলের মাঝে অভিমান শেষ হয়েছে। সে আর কতকালই বা দূরে থাকবে সবার থেকে। এই দিনের অপেক্ষায় ছিল সবাই, সবার মুখে তৃপ্তির হাসি। যে দালান থেকে ঋতিব একসময় বিদায় নিয়েছিল, সেই দালান নিয়ে আজ আবার তার প্রত্যাবর্তন। অনেক বছর পর আজ আবার নিজের ঘরে অবস্থান করছে সে। নিজের পুরনো ঘরে এসে দেয়ালে হাত রাখে, সেই দেয়াল যে একসময় তার ছোটবেলার দিনগুলো সাক্ষী ছিল।
আজ আবার দেয়ালে শুয়ে দিচ্ছে আঙুল। ধীরে ধীরে হাত বুলিয়ে নেয় দেয়ালের ওপর। পুরোনো দিনের ধুলো সরিয়ে স্মৃতিগুলোকে জাগিয়ে তুলছে একটু একটু করে। স্টুডেন্ট জীবনের পরিশ্রমে কেনা কিছু আসবাবপত্র এসেছে তার সঙ্গে। সেই টেবিলটা যেখানে রাত জেগে লিখেছে পড়েছে, সেই চেয়ার যেখানে বসে একা একা অনেক স্বপ্ন বুনেছে। বিলাসিতার মোহ ছেড়ে সে তৈরি করেছিল নিজের পৃথিবী। সেই ছোট্ট পৃথিবীর টুকরোগুলো আজও তার সঙ্গী, তাদের তো কখনোই ছেড়ে আসা যাবেই না। ঋতীব ধীরে চোখ ঘুরিয়ে একবার তাকালো চারপাশে। দামি আসবাবের ঝলক, কারুকার্য মাখা সব নরম বিছানা, এসব কিছু তাকে স্মরণ করিয়ে দিল অতীতের সে বিলাসী দিনগুলোকে। ঠোঁটের কোণে একটুখানি শান্ত হাসি খেলে গেল। ভাবল কতটা বদলে গেছে সে সোনার খাঁচাকে জীবন ভেবেছিল, আজ জানে সে খাঁচার বাইরে আসল জীবন লুকিয়েছিল। তার বাবার প্রতি অদ্ভুত এক কৃতজ্ঞতা কাজ করে মনে, যিনি একদিন ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছিলেন তাকে। কারণ যদি সে দূরত্ব না আসতো তবে সে বুঝতো না জীবনের খাঁটি মানে কি, বুঝতো না মানুষের জীবনের মূল্য কত গভীর। এক হিসাবে তার বাবাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে না থাকলে আসল জীবনের মানে বুঝতে পারত না ঋতীব। হয়তো সে অচেনা পথে হারিয়েই সে খুঁজে পেয়েছে নিজের সত্তাকে। বিলাসবহুল জীবন থেকে সত্যিকারের জীবন আড়ালে থাকত, একটা আলাদা পরিচয় হতো তার। অবশেষে রুহিকে পেত না সে, এটাই তার জীবনের সবচেয়ে অদ্ভুত সত্য। ঘরে ফিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসা অজান্তেই, হয়তো তাতে আছে একটু তৃপ্তির ছোঁয়া। চোখ তুলে ঋতীব তাকায় জানালার দিকে। বাইরে আকাশে ভেসে থাকা চারটা মেঘের আড়ালে বারবার লুকাচ্ছে। এর মধ্যেই দিশা, অর্পি আর কেয়া তিনজনে হাজির হলো ঋতীবের ঘরে। মুহূর্তে কোলাহল ঋতীবের ঘরে ভিড় করে। দিশার হাতে নতুন ধবধবে সাদা চাদর, অর্পির হাতে নরম দুটো বালিশ, আর কেয়ার হাতে স্কচ টেপ, সুতো আর একটা বক্স। এসব দেখে ঋতীব ভুরু কুঁচকে তাকে দিশাকে বলে, এত তোড়জোড় কিসের? দিশা বিছানায় গিয়ে আগের চাদর উঠায় আর নতুন চাদর পেতে বালিশের কাভার লাগাতে লাগাতে হেসে উত্তর দেয়, বড় মা পাঠিয়ে দিয়েছে আর বলেছে সুন্দর করে তোমার ঘর গুছিয়ে দিতে, তাই আর কি একটু তোড়জোড় না করলেই চলে। দিশা এবার অর্পির দিকে তাকে বলে, অর্পি যা তো তাজা তাজা ফুল নিয়ে আয়, পাশের দোকান থেকে বেশি বেশি করে নিয়ে আসবি, যা আর দেরি করিস না, আর একটু পর দোকান বন্ধ হয়ে যাবে। ঋতীব বলে, আবার ফুল কেন? কেয়া ঠোঁট বাঁকিয়ে দুষ্টুমি করে বলে, বাসর ঘর সাজাবো দেবরজি, বলে চোখ টিপে হাসে কেয়া। আর অর্পি আসছি বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে দরজা দিয়ে। ঋতীব আর কিছু বলে না, যা করছে করুক, এই ঝামেলা কমিটির সঙ্গে তর্কে যাওয়া মানে নিজের হার নিশ্চিত করা। তাই অগত্যা চুপ থাকা স্ত্রীও সোফা থেকে নিজের গিটারটা নিয়ে বারান্দায় ডিভানে বসে যায় আর গিটারের তারে আঙুল বুলাতে থাকে। বাইরে তখন ঘন কুয়াশা। রাত 9টা বাজে। 5 মিনিটের পথ পেরিয়ে ফুলের সারি সারি দোকান পেয়ে যায় সে। অর্পি ঠিক সামনের ফুলের দোকানে পৌঁছে গেছে। ভেতরে গিয়ে দেখতে পায় সারি সারি বিভিন্ন রকমের ফুল, গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ সহ নানা নাম জানা ফুলও রয়েছে। অর্পি ঝুঁকে পড়ে ফুলগুলোর দিকে, আঙুল ছুঁয়ে দেখে পাপড়ির কোমলতা, আর চোখে ঝলমল করে ওঠে এক চিলতে আনন্দ, ঠোঁটে লেগে মিষ্টি হাসি। রাতের আধার ধীরে ধীরে ঢলে পড়েছে শহরের বুকে। রাস্তার দুপাশে বাতিগুলো জ্বলে উঠেছে, বাতাসে ভেসে আসছে রাস্তার ব্যস্ত হর্নের শব্দ। ঈর্ষার ডিউটি শেষ করে ক্লান্ত হয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, ঠিক সেই ফুলের দোকানটার সামনে দিয়েই। প্রতিদিন এই রাস্তা দিয়েই সে বাড়ি ফেরে, কিন্তু আজ হঠাৎ গাড়ির জানালার পাশে চোখ পড়তেই সে থমকে গেল। ঈর্ষাদ অবচেতনে ব্রেক কষে বসে। গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছিল, তবু ধীরে ধীরে রিভার্স নেয়। ঈর্ষাদ দেখতে পায় অর্পি দাঁড়িয়ে আছে ফুলের শাড়ির ভেতর। সারি সারি গোলাপ, রজনীগন্ধা, টিউলিপের মাঝে তাকেও একটা ফুলের মতোই লাগছে। বিভিন্ন ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখছিল সে, আর একটা ফোন দিয়ে মাঝে মাঝে ফুলের ছবি তুলছে, আবার কখনো গালে ফুল ছুঁয়ে নিজের ছবি তুলছে। মুখে লেগেছিল নিষ্পাপ প্রাণবন্ত এক হাসি।
এই অদ্ভুতপূর্ব দৃশ্যটা মুহূর্তে মন কাড়ল ইরশাদের। অর্পির আরও একটা রূপ আবিষ্কার করল সে। কালো সানগ্লাস খুলে ফেলে সমুদ্রের নীল চোখ দুটো গভীরতায় ভরে যায় অর্পির সৌন্দর্যে। আচমকা নিজের হৃদস্পন্দনের তীব্র গতি অনুভব করল সে। হৃদয়ের ভেতর হঠাৎ এক অচেনা যন্ত্রণা অনুভব করল ইরশাদ। ঠিক বুকের বাঁ পাশে কেমন যেন চিন চিন ব্যথা করছে। দেহে কেমন ব্যথা, তবে এটা কষ্টের নয়, বরং ভালো লাগার। নিজের বুকের বাঁ পাশে হাত রেখে অস্ফুটে বলে, উফ, পেইন পেইন। এরপর ইরশাদ গাড়ির দরজা খুলে নামে। সোজা হাঁটতে হাঁটতে দোকানের সামনে এসে দাঁড়ায়। অর্পি তখনও ব্যস্ত নিজের জগতে। গাল ছুঁয়ে চোখে ঝিলিক নিয়ে আরেকটা পোজ নিচ্ছিল। ইরশাদ কয়েক সেকেন্ড চুপ করে দেখে, এরপর গভীর গলায় হেসে বলে ওঠে, লং টাইম নো মিস অর্পি। অর্পি পেছন থেকে হঠাৎ কারো কণ্ঠ শুনে তড়িৎ বেগে মাথা ঘুরিয়ে তাকায়। সামনে দাঁড়িয়ে ইরশাদ, পুলিশের ইউনিফর্মে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অর্পি এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। মনে মনে ভাবে, এই লোক এখানে কিভাবে? এটা কি কাকতালীয়? বারবার এই পুলিশের সামনেই কেন পড়তে হবে তার? একটু নার্ভাস হয়ে আমতা আমতা করে বলে, আপনি এখানে? ইরশাদ হালকা হেসে নিজের ড্রেসের দিকে ইশারা করে বলে, এই তো ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম, ভাবলাম দুটো রজনীগন্ধা ফুল নিয়ে যায়। এসে দেখি কোঅ্যাক্সিডেন্টলি আপনিও এসেছেন। তার স্বর শান্ত, কিন্তু চোখে খেলা করে এক অদ্ভুত দৃষ্টি। এমন ভাব করলো যেন তাকে দেখেইনি। অর্পি ঠোঁটে কৃত্রিম হাসি এনে বলে, ও আচ্ছা, আপনিও ফুল পছন্দ করেন নাকি? ইরশাদ গম্ভীর ভঙ্গিমায় বলে, হ্যাঁ, স্পেশালি রজনীগন্ধা। তা এত রাতে আপনি ফুল কেন নিতে এলেন? অর্পি কিছু না ভেবে অকপটে বলে ফেলে, নিজের জন্য না তো, ভাইয়ার বাসর সাজাতে ফুল নিচ্ছি। বলে সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে ধরে, হায় আল্লাহ, আমি এসব তার সামনে কেন বললাম? এই এসপিটা না জানি কী ভাববে, নির্লজ্জ না ভেবে বসে আবার। এর কথা ইরশাদ নিজের দুই ভুরু উঁচু করল। ঠোঁটের কোণে ধরা পড়ে ইরশাদের মুচকি হাসি। সে নরম গলায় বলে, আই সি। অর্পি তাড়াতাড়ি কথার মোড় ঘোরায়, আপনি নিচ্ছেন না কেন ফুল? নিন না তাড়াতাড়ি, আমারও দেরি হয়ে যাচ্ছে। ইরশাদ সায় দিয়ে বলেন, নিচ্ছি। দুজনে নিজেদের ফুল বেছে নেয়। অর্পি নিজের ফুলগুলো ব্যাগে ভরে নিতে নিতে বিদায় জানাতে যাচ্ছিল, ঠিক তখনই ইরশাদের কণ্ঠ থেমে যায় তার পা। মিস অর্পি, আপনার বয়ফ্রেন্ড আছে? অর্পির চোখ বড় বড় হয়ে যায়। সে পেছন ফিরে তাকায়, ঢোক গিলে কাপা গলায় বলে, আপনি কিভাবে জানলেন? ইরশাদ হেসে বলে, গলায় এ লেটার থাকার বদলে এস লেটারের চেইন, এস লেটারের রিং, এগুলো দেখে বুঝলাম। মিঙ্গেল মানুষরা এসব করে, আর সিঙ্গেলরা আমার মতো নিজের নামের লেটারের চেইন পরে লোক। আমিও পড়েছি আই লেটার, মিস ইরশাদ। অর্পি ভুলে গেছিল ইরশাদ পুলিশ, জহিরির চোখ। এমনি এমনি তো আর এসপি হয়নি, তাই বুঝে ফেলা কোনো ব্যাপার না। তবে সিঙ্গেল শব্দটা উচ্চারণের সময় ইরশাদের কণ্ঠে ছিল হালকা বিষণ্ণতা। তাই অর্পির মুখে ফুটে ওঠে দুষ্টু হাসি, বলে, ঠিক ধরেছেন, তাহলে দুঃখ না পেয়ে আপনিও মিঙ্গেল হয়ে যান মিস্টার এসপি। ইরশাদ হাত দুটো তুলে হেসে বলে, না না, আমি মিঙ্গেল টিঙ্গেলের ঝামেলা নেই, সোজা বিয়ে করে নেব। এই বলে একটু এগিয়ে আসে। কথার ছেলে মৃদু কৌশলে জিজ্ঞেস করে, কি করে আপনার বিএফ, কোথায় থাকে? অর্পি হালকা গলায় হাঁটতে হাঁটতে ছোট্ট করে উত্তর দেয়, চট্টগ্রামে থাকে, বিজনেস করে। দুজন পাশাপাশি হেঁটে বের হয় দোকান থেকে। এরই মাঝে ইরশাদ দ্রুত দৃষ্টিতে বলে, নাম কি তার? অর্পি হেসে সহজভাবে উত্তর দেয়, সীমান্ত। এক মুহূর্তে চুপ করে থাকে ইরশাদ। কেন জানি খারাপ লাগলো তার, তবুও হালকা মাথা নাড়ায়। অর্পি আর কথা বাড়ায় নাই, এমনি দেরি হয়ে গেছে তার। ব্যাগটা তুলে নিয়ে হাসি মুখে বলে, আচ্ছা আমি এখন চলি, অনেক দেরি হয়ে গেছে, ভালো থাকবেন। ইরশাদ হাসে, আর দাঁড়ান, চলুন আমি এগিয়ে দেই। অর্পি ভুরু কুচকালো। অর্পির চোখ ছোট ছোট করে তাকায় তার দিকে। এর ভাবগতিক বোঝা দেয়, তাছাড়া এত সুন্দর আচরণ জাদরেল এসপির সাথে যাচ্ছে না। ইরশাদ বুঝতে পেরে হেসে বলে, অ্যাকচুয়ালি সুন্দরী মেয়েদের একা ছাড়া উচিত নয়, একজন পুলিশ হিসেবে এটা আমার দায়িত্ব মিস। অর্পির চোখ ছোট ছোট করে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে ইরশাদের দিকে। অর্পি জানে এই এসপিটা জাদরেলের পাশাপাশি মিসকে শয়তান, তাই বলে, আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে, আর আপনি কি কোনোভাবে আমার সাথে ফ্লার্ট করছেন? ইরশাদ এই প্রশ্নের উত্তরে দুষ্টুমিপূর্ণ হাসি হেসে বলে,
সমুদ্র নীল চোখে স্পষ্ট দেখা যায় সে অদ্ভুত দৃষ্টি। ঘাড় হালকা কাত করে মাথা ঝুঁকিয়ে নেয়, ভুরু দুটো নাচিয়ে দুষ্টু হেসে বুকে হাত রাখে, এরপর গানের সুরে বলে একটা লাইন। অর্পি গান শুনে হালকা হেসে ফেলল। সে জানে ইরশাদ কেমন মানুষ, তাই মজার ছলেই নিল। তারপর বলল, নাইস সং, আচ্ছা বাই। ইরশাদও আর বেশি জ্বালাতন করল না, কেবল চোখে সে অদ্ভুত মায়াবী দৃষ্টি রেখে বলল, বাই মিস অর্পি, সি ইউ। দুজনই তখন নিজেদের পথে হাঁটতে থাকে। একজনের পদচারণায় মিশে থাকে একরাশ চঞ্চলতা, আরেকজনের চোখে জেগে থাকে অদ্ভুত এক অনুভূতি। অর্পিকে তখনই দেখা যাচ্ছিল। ইরশাদের চোখ সরেনি যতক্ষণ দেখা যায় বাতাসে মৃদু উড়ছে অর্পির চুলের গোছা। সেই দৃশ্যটা ইরশাদের বুক চিরে স্থির হয়ে যায় এক মুহূর্তের জন্য। এক ফোঁটা হাসি খেলে যায় ইরশাদের ঠোঁটে, দু আঙ্গুলে আলতো করে ছোঁয় নিজের ঠোঁট, আর সেই ছোঁয়া চুমুটা ছুঁড়ে দেয় অর্পির দিকে। অর্পি জানতে পারেনি এই দৃশ্যের কথা। ইরশাদ চাইল অদৃশ্য বাতাসে ভেসে যাক তার নীরব চুমুর বার্তা। কল্পনার হাওয়ায় ডানায় চেপে চুমুটা পৌঁছে যাক অর্পির কাছে। এরপর গাড়ির দরজা বন্ধ হয় উচ্চ শব্দে। ইরশাদ স্টিয়ারিংয়ে হাত রাখে, গাড়ি চালু করায় ইঞ্জিনের ঘূর্ণি মিশে যায় বাতাসে। তারপর হঠাৎ গলা ছেড়ে গান ধরে, ওই এলোমেলো হয়ে যায় মন, কেন আজ বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, স্বপ্নের মতো হারালে মনের কামনা, নিজেকে দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা।